আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর পক্ষে বিএনপির, না হলে বিতর্ক সৃষ্টির আশঙ্কা। আলিম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হতে জামায়াতের আমিরের আহ্বান, ওয়াজের মাঠে কোরআনের গল্পই যথেষ্ট মন্তব্য। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের শ্রদ্ধা, মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে দান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজধানী কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে উদ্যোগের প্রশংসা। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি IPRS গবেষণা মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নির্বাচনে আগে গণভোট প্রস্তাব নির্বাচনকে বিলম্বিত করবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো উচিত, তা না হলে প্রধান উপদেষ্টাকেও বিতর্কিত করা হবে। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের একাধিক বিকল্প বেছে নেয়ার পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে প্রশ্ন উঠেছে, প্রধান উপদেষ্টাকেই যদি একাধিক বিকল্প সুপারিশ থেকে একটি প্রক্রিয়া বেছে নিয়ে সনদ বাস্তবায়ন করতে হয়, তবে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের এত দীর্ঘ আলোচনা করে লাভ কি হলো? যদি আসে যে নাম্বার 1, 2, 3 এই 3টা বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেয়া যায়, এই বিষয়ে ঐক্যমত্য হলো, তখন সেটা দেয়া যেতে পারে। সেটাও ঐক্যমত্যের ভিত্তিতে যেতে হবে। তা না হলে শুধু শুধু মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হবে যে তিনি তার নিজস্ব এখতিয়ার বলে কোনো কিছু করতে পারেন কিনা। তো যদি তাই করতে পারে তাহলে ঐক্যমত্য কমিশনের তো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক ও আদর্শগত বিভিন্ন বিষয়ে দ্বিমত ও একাধিক নোট অব ডিসেন্ট উঠে আসে। এক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে গঠন হয়েছে, তাই জুলাই সনদ বাস্তবায়নেও আদালতের মতামত নেওয়ার পরামর্শ এই বিএনপি নেতার। আমাদের প্রস্তাব ছিল যে কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি করতে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। সেটা বৈধভাবে এই সরকার করতে পারে কিনা, আমরা করতে পারে কিনা, বা কোনো কর্তৃপক্ষের সেটা কর্তৃত্ব আছে কিনা। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 15ই অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে ঐক্যমতে আসা নিয়েও নানামুখী চাপে দলগুলো। গণভোট আগে হওয়ার মানে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়া। গণভোট আগে হওয়ার মানে হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের মতোই আরও একটি বিশাল আয়োজন করা সেই ভোটের জন্য। কিন্তু সেই গণভোটের মধ্য দিয়ে যে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জনরায়টা পাওয়া যাবে, সেটা তো একই জনরায়, সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রোববার। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির অভিযোগ, আগামী নির্বাচন বানচাল করতে যারা ষড়যন্ত্র করছে তাদের পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে। দলের নেতারা বলেছেন, নির্বাচন সামনে রেখে ওই রাজনৈতিক মতাদর্শের লোকজনকে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রাহুল রায়ের রিপোর্টটি।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন বিএনপি নেতারাও। আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে আবার এবং পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। বিএনপি নেতারা বলেছেন জনগণের জন্য সংবিধান, তাই জনগণের স্বার্থ রক্ষাই সংবিধান হতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন দেশে অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে সরকার প্রশাসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এ ধরনের নির্বাচন হলে দেশ অস্থিতিশীল হবে এবং হানাহানি বাড়বে বলে সতর্ক করেন তিনি। রাজধানীর DRU মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার না, তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করেছেন নিয়োগকর্তা তারা যে সরকারি দল, ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিনে না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক। সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না। ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলেই, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন। তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি কিনা, এবং সেইভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারেন। জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কথা বলছিলেন। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ওয়াজের মাঠে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে জীবন ঘনিষ্ঠ সুন্দর সুন্দর গল্প আছে। রাজধানীতে দেশের বিশিষ্ট দায়ী এবং ওয়াইজ সম্মেলনে দেশের আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টটি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল, এগুলো আওয়ামী লীগের ইমাম। ওয়াজের মাঠে এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জামাত সমর্থিত মাওলানা তারেক মনোয়ার। পরে তার বক্তব্য জামাতের বক্তব্য নয় বলে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। জামাত সমর্থিত সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমির হামজা সম্প্রতি বক্তব্যেও বিব্রত অবস্থায় পড়ে জামায়াতে ইসলামী। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আযান হইতো না। বিতর্কিত এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ওলামায়ে কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের নিয়ে ওয়াজ সম্মেলন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। ওলামায়ে কেরামদের আরও বিনয়ী হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। ওলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন আমরা আপনাদের কাছে আশা করি। কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট।
এখানে আহসানুল কাসাস আছে, সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে। এই গল্পগুলো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সব স্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন সদ্য প্রয়াত ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা এই গুণীজনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালির মাধ্যমে তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুর আগেই দান করে গেছেন দেহ। আরও জানাচ্ছেন মিথিলা নাজরীন। আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়া ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের সমাগম। শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, দেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির জন্য আহমদ রফিক যে অনন্য অবদান রেখেছেন তা চিরস্মরণীয়। আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তার সকল কাজ ওই রূপান্তরের কাজের পরিবর্তিত সময়টাকে ধরতে হলেও শিকড়ের জোরটা বড় লাগবে, শক্তিটা বেশি লাগবে। সেই শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আহমদ রফিকের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। স্রষ্টা তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন এবং তিনি তার সঠিক ব্যবহার করেছিলেন। 200 গ্রন্থের তিনি প্রণেতা এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন। আমাদের দেশের সমস্ত তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন। আজীবন তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন। ইনারা যে চলে যাচ্ছেন, এক একজন চলে যাচ্ছেন, আমি খালি মনে করি যে পরের প্রজন্ম তারা ইতিহাসটা কার কাছ থেকে শিখবে, কোথা থেকে জানবে। আহমদ রফিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন আয়োজনে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। 70 বছর বয়সে উনি ওনার সমস্ত অর্জিত সম্পদ উনি বিলিয়ে দিয়েছেন। মনে হয় 5-7 বছর বাঁচতে পারি বলে একদিন বাঁচলো, এটা জনগণের ভালোবাসা ছিল, একদিন বাঁচছে উনি। এটা অপূরণীয় ক্ষতি আমাদের জাতির জীবনে। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতিকে অনুপ্রাণিত করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে এই গুণীজনের মরদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। ভাষা সংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক তার কাজের স্বীকৃতিতে পেয়েছেন 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। চ্যানেল আই এর সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। ইস্পাহানি বাংলাবিদ সহ চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন আর উদ্যোগে যুক্ত ছিলেন এই গুণীজন। রবীন্দ্র মেলায় তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে চ্যানেল আই। মিথিলা নাজরীন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশের ধারাবাহিকতায় এবার রাজধানী কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসায় বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সাথে নিয়ে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা। জাতীয় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এমন উদ্যোগের সাধুবাদ পরিবেশবিদদের। বাকিটা জানাচ্ছেন মোশাহিদ রনি। অপরিকল্পিত নগরায়ন ও বেপরোয়া দখল দূষণে বিপন্ন ঢাকার পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতি উন্নয়নে সারা দেশের পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় সবুজ অভিযাত্রা। বাংলালিংককে সঙ্গে নিয়ে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন ও বিতরণ। রোজকার রুটিনের বিপরীতে কোমলমতিরা পরিচিত হলো বিভিন্ন দেশীয় বৃক্ষের সাথে। বৃক্ষ যত কম হবে আমাদের তাপমাত্রা তত বেড়ে যাবে, কিন্তু যদি বৃক্ষের পরিমাণ বেশি থাকে আমাদের দেশটি শীতল থাকবে। আমি একটা কদল গাছ খেয়েছি, আমি অনেক খুশি। এখন আমি এটা বাসায় গিয়ে রোপণ করব এবং এটাকে পরিচর্যা করব। আমি শিউলি ফুল এবং কাঁঠালের 2টি গাছ পেয়েছি। বাসায় গিয়ে রোপণ করব এবং যত্ন করব। গাছে আমাদের ফুল ফল দরকার, গাছ আমাদের অক্সিজেন দেয়। যে যেখানেই যখনই আমরা এই বৃক্ষরোপণ করব তো পরিবেশ সুন্দর হবে। আজকে যে কার্যক্রম আমরা দেখলাম, সুন্দর একটি কার্যক্রম, এটা আরও বেগবান হোক এই আশা করছি।
এমন আয়োজন সচেতনতার বার্তা দেবে উল্লেখ করে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন সুধীজনরা। আমরাও এই বৃক্ষরোপণ করে পরিবেশকে শান্ত করব, পরিবেশকে সুন্দর রাখব, আমরা সুস্থ থাকব। আমরা কোনো দিকে গাছ ছিঁড়ে ফেলবো না, কেটে ফেলবো না, আমরা গাছ রোপণ করব, যত্ন করব। বৃক্ষ কর্তন করে ফেলার কারণে আমাদের এখন দেখো অতিরিক্ত গরম হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। আমরা যদি বৃক্ষরোপণ করি আমরা ফল পাবো, আমরা অক্সিজেন পাবো, আমরা বিভিন্ন উপকার পাবো, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে পারবো। ঢাকা শহরের পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে, তো এখানে অবশ্যই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের জন্য আমাদের এটা বিশেষ করে দরকার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও ক্রমবর্ধমান তাপমাত্রা প্রশমনে ব্যাপক সবুজায়নের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সারা বিশ্বে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRSA মাছ চাষ বাড়ছে। এই পদ্ধতি নিয়ে চলছে নানামুখী গবেষণা। চীনের সুজুতে সাংহাই ওশেন ইউনিভার্সিটি ও সুজু জিনসিং কোম্পানি যৌথভাবে গবেষণার জন্য স্থাপন করেছে সর্বাধুনিক IPRS। তারা বলছেন গুণগত মান বজায় রেখে অধিক মাছ উৎপাদন IPRS হতে পারে টেকসই পদ্ধতি। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। চীনের সুজুর এই এলাকাটি মূলত কৃষি প্রধান। এখানেই ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRSA মাছ চাষ এবং RAS বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে পোনা উৎপাদনের বিশাল প্রকল্প চালু করছে চীনের সাংহাই ওশেন ইউনিভার্সিটি এবং সুজু জিনসিং কোম্পানি। IPRS স্থাপনায় দক্ষ ফেরদৌস মুরাদ জানালেন এই উদ্যোগটির বিশেষত্ব নিয়ে। IPRS একটা নির্দিষ্ট রেশিও আছে যেটা উবান ইউনিভার্সিটি ফিক্স করে দিয়েছিল। ওই পরিমাণ পানির ভলিউম হতে দেখা যায় পুকুরটা অনেক বড় লেগে যায়। পুরো 100%-এর 97.5% হলো জলাশয় লাগে, 2.5% IPRS লাগে। সেই হিসাবে এখানে যে 5টা সেল করেছে সেটার জন্য তাদের 3 হেক্টর জমি লাগার কথা ছিল, তারা এটাকে কমিয়ে প্রায় 1.5 হেক্টর জমিতে আনছে। কম জায়গায় বেশি মাছ উৎপাদনে পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন এনেছেন তারা। এই প্রকল্পে 4টি বিশেষ দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে: বর্জ্য সংগ্রহ, ওয়াটার গ্লাসের মাধ্যমে পানিকে বিশুদ্ধ রাখা, ক্লিনার মাছের সহায়তায় বর্জ্য শোধন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষার ব্যবস্থাপনা। ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা RAS প্রযুক্তির বিশাল হ্যাচারি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। এখানে 48টি ড্রাম আছে। তৈরি হচ্ছে ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। পোনার মান ভালো না হলে কোনোভাবে ভালো মাছ উৎপাদন সম্ভব নয়। ভালো মানের পোনা মানেই লাভ বেশি। বাংলাদেশে মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। পরিমাণের সাথে গুণগত মানের প্রশ্নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই বিশ্বব্যাপী প্রতিনিয়তই চলছে পরীক্ষা নিরীক্ষা, যাতে ভালো মানের সব কিছুর একটা উন্নতি সাধন করা যায়, টেকসই উন্নয়ন সাধন করতে। এর জন্যে IPRS এবং রাসওয়ে অ্যাকুয়াকালচার সিস্টেম দুটির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে প্রযুক্তিগত, যা আস্তে আস্তে বিশ্বের মাছ শিল্পে একটা বড় ভূমিকা রাখবে। চীনের সাংহাই থেকে শাইখ সিরাজ, চ্যানেল। আগামী 4-5 মাস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক খাতে পরিবর্তনের ফুটপ্রিন্ট রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। ফিনান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের 15 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ভবিষ্যতে রাজনৈতিক সরকারগুলোর জন্য আবারও ইতিহাসে পুনরাবৃত্তি ঘটতে পারে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকিং খাতে দক্ষ জনবলের ঘাটতি চরম। অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের জন্য মানব সম্পদ উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। প্রফেশনালিজম ইজ ভেরি ক্রিটিক্যাল। বাংলাদেশে এখন সত্যি কথা বলতে যদি আজকে আমি ভালো একটা এমডি খুঁজতে চাই, পাওয়া মুশকিল। প্রপারলি ট্রেন্ড, প্রপারলি ব্যালেন্সড নলেজ। তো এটার জন্য আমরা কি করেছি, আমাদের যে ব্যাংকিং খাত, সেই খাতের একটা ব্যর্থতাই তো বলতে হবে।
So only training is not enough. Training of mind is also very important. মানুষের মনস্ক যদি ঠিক না হয় যতই ট্রেনিং দিয়ে কোনো লাভ হবে না। Next 3 or 4 months more challenging for you. Whatever you have attempted to do, please try to bring it a kind of fruitful solution for the next government. আগামী সংসদ নির্বাচনের জন্য 256 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের জানান, ইসলামী দলগুলোর মধ্যে জোটের চেষ্টা চলছে। তিনি বলেন, 15 থেকে 30 অক্টোবর পর্যন্ত সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক গণসংযোগ করবে দলটি। সহায়তা পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর না হয় আমরা কর্মসূচি আবার ঘোষণা করছি। 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। আগামী 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত খেলাফত মজলিসের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আজ যারা ক্ষমতায় যেতে চায় তারা ক্ষমতায় যাওয়ার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে স্বাধীনতার পথরেখা 47, 71 ও 24 প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ভাষার কারণে 47-এ দেশ ভাগ হয়নি, ভাগ হয়েছে মুসলমানদের জন্যে, যার কারণে লাল সবুজের পতাকা উঠছে এদেশে। 71 পরবর্তী যারাই দেশ শাসন করেছে তারা কেউই ইসলামকে বাস্তবায়নের কথা চিন্তা করেনি। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাস রাজি হওয়ায় গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন তিনি। তবে ট্রাম্পের আহ্বানের পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, প্রাণ হারিয়েছে 41 ফিলিস্তিনি। ইসরায়েলের হাতে আটক গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলিয়ার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন ভৌমি সারথী। প্রায় 2 বছর ধরে গাজায় হামলা হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা থামাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেন। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে গাজায় বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার হামাসকে আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি রোববারের মধ্যে হামাস সাড়া না দেয় তাহলে নরক নেমে আসবে গোষ্ঠীটির ওপর। ওই আলটিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানান, ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি তারা। হামাস সম্মতি দেওয়ার পর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই আহ্বান জানানোর কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল। এদিকে গাজা অভিমুখে যাত্রা করে ইসরায়েলের হাতে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা। ভৌমি সারথী, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার ট্রায়ালিস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার 5ম সিজন।
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা পর্ব 2-এর অডিশন রাউন্ড হয়েছে। বিচারক হিসেবে ছিলেন কামরুজ্জামান রাব্বি, পাগলা বাবলু, ডলি মণ্ডল, খায়রুল ওয়াসি, আয়েশা জেবিন দীপা, সন্দীপন, অশিক ও ভজন খ্যাপা। প্রতিযোগীদের গান, সুর, তাল, লয়, উপস্থাপন ও ভঙ্গিমা বিশ্লেষণ করে বিচারকরা অডিশন ও সিলেকশন রাউন্ড থেকে মেগা সিলেকশন রাউন্ডের ম্যাজিক কার্ড দেন 4 জনকে। এভাবে সারা দেশ থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন ঢাকায় মেগা সিলেকশন রাউন্ডে। ম্যাজিক বাউলিয়ানার সম্প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে। পার্টিসিপেন্টদের এই উচ্ছ্বাস উদ্দীপনা দেখে আমরা আসলে অনেক আনন্দিত। আমরা আশা করি ম্যাজিক বাউলিয়ানা আরও বড় হবে এবং ম্যাজিক বাউলিয়ানার এই প্ল্যাটফর্ম আমাদের যে লোকসঙ্গীতকে দেশ বিদেশের কাছে আরও তুলে ধরবে। সীমিত পরিসরে উদ্বোধন হল প্রয়াত ভাস্কর হামিদুজ্জামান খান ও তার স্ত্রী ভাস্কর আইভি জামানের চিত্রকর্ম এবং ভাস্কর্য গ্যালারি। রাজধানীতে ধানমন্ডি 2 নম্বর সড়কে গ্রিন এক্সিম গ্লোবালে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গ্যালারির সিইও ভাস্কর নাজম। ভাস্কর আইভি জামান, মেট্রো গ্রুপের চেয়ারম্যান কবির ভূঁইয়া ও নির্বাহী পরিচালক SM মঈন আহমেদ। লার্জার দেন লাইফ শিরোনামের এই প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ভাস্কর হামিদুজ্জামান খান ও আইভি জামানের চিত্রকর্ম ভাস্কর্য প্রদর্শনী তরুণ সমাজকে শিল্পের প্রতি আরও উদ্বুদ্ধ করবে। আগামী 10 অক্টোবর বড় পরিসরে প্রদর্শনী উদ্বোধন হবে বলে জানান বক্তারা। উদ্যোক্তা, চলচ্চিত্র তারকা, টেলিভিশন সাংবাদিক এবং নারী উদ্যোক্তা সহ বিভিন্ন অঙ্গনের গুণীজনদের অবদানের স্বীকৃতি দিতে দেশ বরেণ্য ব্যক্তিদের স্বপ্নজয়ী সম্মাননা 2025-এ ভূষিত করা হয়েছে। রাজধানী মগবাজারে দিয়ামণি ই কমিউনিকেশনের আয়োজনে ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় নারী শক্তি ও সমাজের অগ্রগতি শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন অভিনেতা আজিজুল হাকিম। সেখানে সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয়। দিয়ামণি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব সম্মাননা তুলে দেন চ্যানেল আয়ের সিনিয়র ক্যামেরাম্যান মামুনুর রশিদ ও আমাদের সময় সিনিয়র সাব এডিটর লাবণ্য লিপি সহ 9 জনকে। দিয়ামণি ই কমিউনিকেশনের চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণ দিচ্ছেন তারা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। নীলফামারী জলঢাকায় বিনা 17 জাতের ধানের চিটা এবং ধান কালো হয় বিপাকে পড়েছেন কৃষক। অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বীজ আবাদ করায় এই বিপর্যয়। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের ক্ষতি কাটিয়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রিয় দর্শক, নীলফামারী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আনোয়ারুল আলম। জেলার জলঢাকার মিরগঞ্জ ইউনিয়নের অনেক কৃষক চলতি আমন মৌসুমে আগাম জাতের বিনা 17 জাতের ধান আবাদ করে বিপাকে পড়েছেন। ভালো দামে আগাম ধান বিক্রি করে আগাম আলুর প্রস্তুতি নেওয়ার স্বপ্ন বুনেছিলেন তারা। সেই স্বপ্ন বিলীন হয়েছে ধানের ফলনে। ধান যেগুলো বের হয়েছে সব চিটিয়া। স্পাহানির বীজ আমাদেরকে 2 নম্বর ডুপ্লিকেট বীজ দিয়ে কৃষকের ক্ষতিগ্রস্ত করলো। স্প্রে করে দিলাম, পচানি, মাইসকাটা, ব্লাস্টের ঔষধ সহ দিলাম, হয় না, কাজ হয় না। কি করব, আমরা এত ক্ষতিগ্রস্ত যে আমরা নিজেরাই কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। ধান একবারে খাটো হয়েছে, 1.5 হাত 2 হাতও হয় নাই। কোনো ধান টান কিছু নেই, সব পাতান চিটা পড়ে গেছে। এখন এগুলা কাটিয়ে আমরা সব গরুর জন্য খাদ্য হিসাবে নিয়ে যাচ্ছি বাড়ি। বীজবাহিত রোগের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হলে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করা হবে বলছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কৃষি অফিস থেকে যেটা সিদ্ধান্ত দিবে সেটা আমরা মেনে নেব। আমাদের যদি অরিজিনালি বীজবাহিত সমস্যা হয়ে থাকে, এটার সমস্ত সিওরিটি আমরা দিব। ক্ষতিগ্রস্ত কৃষকের ধান ক্ষেত পরিদর্শন করেছেন কৃষি বিভাগ। সবাই মিলে পরিদর্শন শেষে হয়তো একটা ভালো সমাধান, একটা সমস্যার সমাধানের দিকে আসবে। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা আমরা মাথার মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। চলতি মৌসুমে 1,13,220 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এর মধ্যে আগাম জাতের আবাদ হয়েছে 25,726 হেক্টর জমিতে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 50 বিঘা জমিতে আবাদকৃত কৃষক। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী। এবারে এই প্রকৃতি সংবাদ।
অব্যবস্থাপনা আর উদাসীনতায় বাগেরহাট পর্যটন কেন্দ্রগুলোর বেহাল দশা। উপকূলীয় জেলায় বিশ্ব ঐতিহ্যের স্থানসহ নানা প্রাকৃতিক এবং প্রাচীন নিদর্শন দেখতে প্রতি বছর গড়ে 10 লক্ষাধিক দেশি বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে। তবে ভঙ্গুর অবকাঠামো, প্রচার প্রচারণা অভাব সহ নানা সীমাবদ্ধতায় জেলার পর্যটন শিল্পে ঘটেনি কাঙ্ক্ষিত বিকাশ। সংবাদদাতাদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। দেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে সুন্দরবন আর মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের অবস্থান উপকূলীয় জেলা বাগেরহাটে। চোনাখোলা মসজিদ সহ বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আরও 16টি স্থাপনার পাশাপাশি রয়েছে প্রাচীন কোধলা মঠ, কালী মন্দির, ব্রিটিশদের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি সহ অন্তত 50টি দর্শনীয় স্থান। প্রাচীন ঐতিহ্য ও নিদর্শনগুলোর পাশাপাশি প্রকৃতির অনন্য সৌন্দর্যে মোড়ানো এই জেলা পর্যটকদের অন্যতম আকর্ষণ। দর্শনার্থী আসে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বাগেরহাট অনেক স্পট দপ্তরের আন্ডারে আছে, থাকা সত্ত্বেও স্পটে মানুষজন যায় না, ঠিক আছে, ওইটা জানে না মানুষ। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর আধুনিক সুযোগ সুবিধার অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণেই যদি উন্নয়ন হয় তাহলে সেখানে ইজিলি আমাদের এই পর্যটক সেখানে যেতে পারবে। আপাতত অতিথিদের সংখ্যা একটু কম, আশা করি আগামী শীতের মৌসুমে অর্থাৎ পর্যটন মৌসুমে অতিথিদের সংখ্যা বৃদ্ধি পাবে। ইকো ট্যুরিজম সহ পর্যটন শিল্পের উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। করমজলেও কিন্তু আমরা এটি কাজ শেষের পথে, এবং আমরা আলিবান্ধা হারবারি এগুলো কিন্তু আমরা বেশ রঙিন করেছি, তো যাতে মানুষ আসে এবং অন্তত একটা ছবি যদি তুলে নিয়ে যায়, এই ছবিটা তার সারা জীবনের জন্য থাকবে। অন্তত যদি বলে যায় এই জায়গাটা সুন্দর লেগেছে, আমরা মানুষকে একটু সুন্দর জায়গা দেখিয়ে দিতে চাচ্ছি। কার্যকর পদক্ষেপে শুধু পর্যটন খাতের বিকাশই নয়, ত্বরান্বিত হবে অর্থনৈতিক উন্নয়নও, বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে টানা 4 দিনের ছুটি শেষে রোববার ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলবে। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী 1 অক্টোবর নির্বাহী আদেশে এসব আর্থিক প্রতিষ্ঠানের ছুটি ছিল। 2 অক্টোবর বিজয়ের দশমী উপলক্ষে ছুটি এবং 3 ও 4 অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট 4 দিন আর্থিক খাতের কার্যক্রম বন্ধ ছিল। লেনদেন হয়নি দেশের 2 শেয়ার বাজারেও। ছুটি শেষে রোববার থেকে ব্যাংকের সাধারণ কার্যক্রম শুরু হবে, স্বাভাবিক লেনদেন চালু হবে পুঁজিবাজারেও। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে রোববার সকাল 10টায় লেনদেন শুরু হবে। রোববার থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে চেক করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেয়া হবে। প্রবেশপথ সহ সচিবালয়ে বিভিন্ন স্থানে সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠল ঢাকার ধানমন্ডি ক্লাব। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানে ক্লাবটির সভাপতি হাবিবুল্লাহ বাবুল ছাড়াও উপস্থিত ছিলেন ধানমন্ডি ক্লাবের পরিচালক সহ অন্যরা। অনুষ্ঠানে নিতা খন্দকার ও ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। গত 30 সেপ্টেম্বর ধানমন্ডি ক্লাব লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচনে 212 ভোট পেয়ে সভাপতি হন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ বাবুল। সবাই মিলেমিশে ধানমন্ডি ক্লাবকে সুসংগঠিত, আধুনিক ও আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেন তারা। কৃত্রিম অক্সিজেন নিয়ে 8000 মিটার উঁচু পর্বতে উঠেছেন চট্টগ্রামের বাবুর আলী। তার সঙ্গে প্রথমবারের মতো পর্বতে উঠে সফল হয়েছেন আরেক পর্বতারোহী তানভীর।
গত ২৬শে সেপ্টেম্বর ভোরে পৃথিবীর অষ্টম পর্বতশৃঙ্গ ২৬,৭৮১ ফুট উঁচু মাউন্ট মানাসুল চূড়ায় স্পর্শ করেন তারা। মানাসুল অ্যাসেন্ড ভার্টিক্যাল ডুও নামে এই পর্বত অভিযানের আয়োজন করে ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাব। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে ও সংগঠনটির কাছে পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পর্বতারোহী বাবুর আলী জানান, ৮,০০০ ফুট উঁচু উপরে অক্সিজেন নিয়ে ওঠা সহজ ছিল না। শীঘ্রই আরও উঁচু পর্বতে আরোহণে আশা প্রকাশ করেন তিনি। অনেক কিছু নিয়ে কনফিউজ ছিলাম যে আসলে এটা আমার দ্বারা সম্ভব কিনা। তো লাকিলি আমার প্রিপারেশনটা অনেক ভালো ছিল এবং আই ক্লাইম্বড রিয়েলি ফাস্ট। আমার মনে হয় যে যেদিন আমি আসলে চূড়ায় পৌঁছেছি, সো যখন আমি ওটাতে পৌঁছেছি আমার মনে হয় এই সংখ্যাটা দূর হয়ে গেছে, কারণ আমি আই ফিল রিয়েলি গুড যে আমার শরীর বেশ ভালোভাবে রেসপন্স করেছে। এটার একটা বড় কারণ হতে পারে যে আমি অনেকদিন যাবতই এটার জন্য নিজেকে তৈরি করতেছিলাম। রংপুরে বিভাগীয় পাঠক সম্মেলন হয়েছে। আলোকিত মানুষ গড়তে বই পড়ার অভ্যেস গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ৪ শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, আবৃত্তি শিল্পী, পাঠক ও পাঠাগার সংগঠকদের নিয়ে পাঠক সম্মেলন আয়োজন করা হয়। বজলুর রহমান পাঠাগারের আয়োজনে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক দিলরুবা শাহাদাত। রোকেয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক। আরও বক্তৃতা করেন রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীর হুসাইন। সম্মেলনে মোবাইল আসক্তি থেকে মানুষকে বের করে এনে বইমুখী করতে সুপারিশ তুলে ধরা হয়। ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর পক্ষে বিএনপি, না হলে বিতর্ক সৃষ্টির আশঙ্কা। আলিম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হতে জামায়াতের আমিরের আহ্বান। ওয়াজের মাঠে কোরআনের গল্পই যথেষ্ট মন্তব্য। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের সব স্তরের শ্রদ্ধা, মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে দান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজধানী কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বিখ্যাত টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে উদ্যোগের প্রশংসা। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশেন ইউনিভার্সিটির IPRS গবেষণা মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।